ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে গাড়িতে ঘুমিয়ে থাকতে দেখি। মনের ভেতরে সে এক সিস্টেমকে বলছিল, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। সিস্টেম বলে, আপনি চলে গেলে স্টোরি কি করে আগাবে? মেয়েটির নাম ছিল ইউয়ান। ইউয়ান বলে, আমি এখানকার একটা ভিলেন, বাবা মা আমাকে পছন্দ করে না, আমার হাজবেন্ডকে নায়িকা নিয়ে যাবে, আমি এখানে এভাবে থাকতে চাই না। সিস্টেম বলে, যদিও আপনি ভিলেন, তবে আপনি নিজের মতো করে চলতে পারবেন, আর যদি আপনি ভিলেনের কাজ ঠিক করে করতে পারেন তাহলে আপনি 100 মিলিয়ন টাকা পাবেন। আমি আপনাকে অনেক সাহায্য করব, এমনকি আপনি আপনার পরিবারের সবার মনের কথা শুনতে পাবেন। ইউয়ান তখন ঘুম থেকে উঠে যায়, আসলে সে রাজি হয়ে গেছে। একজন লোক বলে, ম্যাডাম, আপনার জন্য আপনার পুরো পরিবার রেস্টুরেন্টের ভেতরে অপেক্ষা করছে। ইউয়ান বলতে থাকে, আমাকে ভিলেনের কাজ করতে হবে, তাই তো? এটা আমি খুব ভালোভাবেই পারবো। পরে সে রেস্টুরেন্টের ভেতরে এসে চোখ বন্ধ করে হাত বাড়িয়ে বলতে থাকে, বেবি, এবার আমাকে অন্য কারো মনের কথা শোনার ক্ষমতা দাও। তবে দেখা যায় তার মনের কথাই বাকিরা শুনতে পারছিল। নায়ক লিনশু বলে, ও এইসব কি বলছে? তার মা বলতে থাকে, বেবি? এখানে আবার বেবিটাকে? কিছুক্ষণ পর ইউয়ান মনে মনে বলে, কই, আমি তো কারো মনের কথা শুনতে পারছি না। সিস্টেম বলে, আসলে একটা ভুল হয়ে গেছে, আপনি মনের কথা শুনতে পাবেন না, তবে এর বিনিময়ে আমি আপনাকে আরো 1 মিলিয়ন টাকা দিয়ে দেব। ইউয়ান বলতে চায়, এরকম ভুল তুমি আরো করো। তবে এরপর সে বলে, এমন ভুল যেন আর না হয়। পরে সে চেয়ারে বসে পড়ে আর খাবার খেতে শুরু করে। প্রথমেই তার নজর পড়ে তার শ্বশুরের দিকে। সে মনে মনে বলে, এই বুঝি আমার ব্যাংক্রাফট হওয়ার শ্বশুর, আর এই আমার শাশুড়ি যে কিনা তার মধ্য বয়সে তার স্বামীকে হারাবে। এই হলো আমার পঙ্গু হাজবেন্ড। লিনশু মনে মনে বলতে থাকে, এইমাত্র কি ইউয়ান কথা বলল? লিনশুর মামাতো বোন মিন বলে, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি এখন এসেই খাওয়া শুরু করে দিলে। ইউয়ান বলে, আমি তো আর তোমারটা খাচ্ছি না, তোমার সমস্যা কি? সেখানে থাকা একজন ম্যাচ মেকার মিনকে বলে, এই ছেলেটা অনেক ভালো একটা ছেলে, তুমি বিয়ে করলে অনেক সুখে থাকবে। আসলে এটা হলো মিনের বয়ফ্রেন্ড, আর সে আজ তার ফ্যামিলির সঙ্গে তার পরিচয় করাতে একটা রেস্টুরেন্টে এসেছে। ইউয়ান মনে মনে বলে, কিসের ভালো ছেলে? 4টা বউকে ডিভোর্স দিয়েছে, ওর মায়েরও 4টা বিয়ে হয়েছিল। এলাকাবাসী ওদেরকে 4 বিয়ের পরিবার বলে ডাকে। ওর 2টো মেয়ে আছে, ও মিনকে বিয়ে করতে চাইছে শুধুমাত্র টাকার জন্য। এরপর তারা ফুল ফ্যামিলি মিলে এই পরিবারের টাকা খাবে। এইসব কথা সবাই শুনতে পাচ্ছিল। লিনশু ওই ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি কি কাজ করো? ছেলেটার নাম দাফেং। সে বলে, আমি কিছু সাধারণ কাজ করি। ইউয়ান মনে মনে বলে, কিসের সাধারণ কাজ? একটা সেলুনে চুল কাটে আর রাতের বেলা মাসাজ পার্লারে কাজ করে। এই কথা শুনে এরা সবাই কাশতে শুরু করে। লিনশুর বাবা বলে, বিয়ের ব্যাপারে তাড়াহুড়া করা ঠিক না, আমরা আরো ভালো করে ভেবে দেখি। সে মনে মনে বলছিল, ইউয়ান যেটা বললো সেটা আমাকে তদন্ত করে বের করতে হবে। জেনে শুনে এমন একটা ছেলের কাছে আমরা মিনকে বিয়ে দিতে পারি না। মিন বলে, যদিও ও অনেক ছোট কাজ করে, কিন্তু ও সৎ। আমাদের পরিবার কি এত গরিব যে একটা ছেলেকে চালাতে পারবো না? দাফেং নাটক করে বলে, আমি তোমার যোগ্য না। মিন তখন বলতে থাকে, আমরা দুজন সত্যি সত্যি একজন আরেকজনকে ভালোবাসি। ইউয়ান সিস্টেমকে বলে, আমাকে একটু বলো তো, এদের কি সত্যিই বিয়ে হয়? সিস্টেম তখন বলতে শুরু করে। সিস্টেমের নাম হলো তংজি, আর আশ্চর্য ব্যাপার হলো তংজির কথা এখানে সবাই শুনতে পারছিল। তংজি বলে, এদের দুজনের বিয়ে হয়ে যায়, তবে এই ছেলেটা এই বাড়ির সম্পত্তি নিতে চেয়েছিল, কিন্তু তোমার শ্বশুরের কারণে পারে না, তাই সে প্রতিদিন মিনকে মারধর করতে শুরু করে। এরপর একদিন তাকে ভুলিয়ে ভালিয়ে মাউন্টেনে নিয়ে এক বুড়ো লোকের কাছে বিক্রি করে দেয়। মিন মনে মনে বলতে থাকে, অসম্ভব, ও এমন হতেই পারে না, ও অনেক ভালো একটা ছেলে। সে বলতে থাকে, আঙ্কেল, ইউয়ানের মতো একটা মেয়ে যদি আমাদের বাড়ির বউ হতে পারে, তাহলে দাফেং এর মতো খেটে খাওয়া ছেলেকে আমি কেন বিয়ে করতে পারবো না? ইউয়ান বলে, আমি একটা নামি দামি পরিবারের মেয়ে। তুমি এখন কি বলতে চাইছো? আমাকে তুমি এই গাধার সঙ্গে তুলনা করছো? কি আর করা যাবে, কিছু মানুষ আমাকে নিয়ে হিংসা করে, কারণ আমার জন্মই হয়েছে বড়লোক ঘরে, বিয়ে হয়েছে বড়লোক ঘরে, কেউ তো কোনোটাই পাচ্ছে না, তাই আমার পেছনে লাগতে চাইছে। লিনশু তাদেরকে থামতে বলে। তবে এরপর সে ইউয়ানকে কিছু বলতে চাইলে ইউয়ান বলে, তুমি এখন কি চাইছো? এরপর সে মনে মনে বলতে থাকে, এমনিতে আমার হাজবেন্ডের চেহারা অনেক সুন্দর, ইচ্ছে করছে সবার সামনে কিস করে একেবারে লজ্জায় ফেলে দেই। এটা শুনে বাকিরা সবাই লজ্জা পেয়ে যায়। ইউয়ান এরপর চলে যাচ্ছিল। সে তংজিকে বলে, বলতো আমার ভিলেনের ক্যারেক্টার কেমন হলো? তংজি বলে, খুবই সুন্দর হয়েছে। লিনশুর বাবা দাফেংকে বলে, বিয়ের ব্যাপারে এত তাড়াহুড়া করা ঠিক না, আমাদেরকে বিয়ের জন্য কিছু যৌতুক রেডি করতে হবে, তাই না? এই কথা শুনে দাফেং খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ইউয়ান গাড়ির উপরে বসেছিল।
তখন লিনসুর মা লিনসুকে নিয়ে আসে। লিনসুর বাবা তার এক লোককে ডাফিং এর ব্যাপারে খোঁজ করার জন্য তার গ্রামের বাড়িতে পাঠায়। আর সে মিনকে বলে, কিছুদিন তুমি ওই ছেলেটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আগে ওর ব্যাপারে সব তথ্য জানি, তারপর কথা বলবে। মিন বলে, আপনাদের সবকিছুই ভুল প্রমাণ হবে, আপনারা বুঝতে পারবেন ইওয়ানের মনের কথা সব মিথ্যা। এই বলে সে চলে যায়। লিনসুর মা বলে, তুমিও কি তার মনের কথা শুনতে পারছো? তার বাবা বলে, তুমিও পারছো? লিনসু বলে, রাস্তায় এই ব্যাপারে কথা বলো না, চলো বাড়িতে গিয়ে কথা বলবো। তারা যখন চলে যাচ্ছিল তখন ইওয়ান ওপর থেকে বলছিল, এমনিতে আমার হাজবেন্ডের পা গুলো অনেক লম্বা, কিন্তু লাভ কি, থাকে তো হুইল চেয়ারে, তাকে পেতে হলে আমাকে টপে থাকতে হবে, আর একটু বেশি কষ্ট করতে হবে। এগুলো শুনে এরা লজ্জায় কি করবে বুঝতে পারছিল না। এরপর তারা বাড়িতে আসলে ইওয়ানের ননদ তাংচি বলে, ও বাবা, ম্যাডাম ঝামেলাও দেখি ফিরে এসেছে। ইওয়ান মনে মনে বলছিল, কয়দিন পর একজনের হাতে মরে যাবে, তোমার সঙ্গে আমি আর কি ঝগড়া করব। এরপর সে উপরে চলে যায়। এরা দুই ভাই বোন তো ভীষণ অবাক হয়ে যায়। তাংচির মেজো ভাই ইয়ানজো বলে, ভাবি তো মুখ খোলেনি, মনে হলো কোনো ভূত এসেছে। তখন তাদের বাবা তাদেরকে স্টাডি রুমে ডাকে, কারণ তারা এই বিষয়ে কথা বলবে। ইওয়ান নিজের ঘরে এসে অনেক খুশি হয়ে যায়। সে আয়নায় দেখে বলছিল, আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর ফিটনেস, অথচ আমি একটা ভিলেন, এটা মানালো না। তখনই লিনসু সেখানে আসে। ইওয়ান মনে মনে বলছিল, ওর চেহারা কি সুন্দর, তংজি, আমি যদি ওর গায়ে ঝাঁপিয়ে পড়ি, ওকে কিস করি, তাহলে কি কোনো সমস্যা আছে? তংজি বলে, না, কোনো সমস্যা নেই, তবে সে কিন্তু আপনাকে পছন্দ করে না, আপনি তাকে সামলাতে পারবেন তো? ইওয়ান বলে, একটা হুইল চেয়ারে বসা লোককে আবার ভয়ের কি আছে? লিনসু বলে, নিচে সবাই তোমাকে খেতে ডাকছে। ইওয়ান বলে, আজ কমান্ডার লু নিজে এসেছে আমাকে খাবারের জন্য ডেকে নিয়ে যেতে। লিনসু বলে, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে ডেকে দিলাম। এরপর খাবার টেবিলে দেখা যায় লিনসুর বাবা বলছে, মিন রাতের খাবার খাবে না, কারণ সে এখনো রেগে আছে। তংজি ইওয়ানকে বলে, আপনি যদি বারবার এদেরকে রাগাতে পারেন তাহলে আপনার পয়েন্টস বাড়তে থাকবে, সেগুলো দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো শপিং করতে পারবেন। লিনসু ইওয়ানের দিকে তাকালে ইওয়ান বলে, তাকিয়ে কি দেখছো, গিয়েও ভূত কোথাকার, কি ব্যাপার, রেগে গেছো? তাহলে কিছু বলছো না কেন? নাকি আমাকে তোমার পছন্দ না? ওই দিন লিনওয়ানের সাথে তো ভালোই হাসাহাসি করছিলে। আমি তোমাকে বলে দেই, লিনওয়ান কিন্তু তোমাকে একদমই পছন্দ করে না, ও আমার মতোই, শুধুমাত্র তোমরা ধনী বলে তোমাদের সঙ্গে থাকতে চাইছে। কেউ কিছু বলতে গেলে ইওয়ান বলে, চুপ করে খাবার খাও। এরপর সে তংজিকে বলছিল, আমার অভিনয় কেমন হয়েছে? এদের রাগ দেখে আমার তো ভীষণ ভয় লাগছিল। লিনসুর বাবা বলে, মিন কয়েকদিন আমাদের বাড়িতেই থাকবে। তাংচি বলতে চায় সে তাহলে আমার ঘরে থাকবে, তবে তার মা তাকে একটা চিমটি দিয়ে বলে, সে তোমার বড় ভাইয়ের ঘরে থাকবে, আর তোমার বড় ভাইয়ের সকল জিনিসপত্র তোমার ভাবির ঘরে দিয়ে আসবে। ইওয়ান মনে মনে বলছিল, ওই দিন লিনওয়ান ইচ্ছে করে লিনসুর সঙ্গে হাসাহাসি করে কথা বলছিল। আসল নায়িকা এসব দেখে প্রচন্ড রেগে যায় আর লিনসুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর ফলেই তার পা ভেঙে যায় আর সে হুইল চেয়ারে বসে যায়। এরপর থেকেই আসল নায়িকা আর লিনসু আলাদা ঘুমাতো। আজ হঠাৎ বাড়ির সবাই তাদেরকে একসাথে কেন ঘুমাতে বলছে? তংজি বলে, আপনারা দুজন স্বামী স্ত্রী, একসাথে ঘুমালে সেটা তেমন কোনো ব্যাপার হবে না, তবে আপনার কি ভয় লাগছে নাকি? ইওয়ান বলে, হুইল চেয়ারে বসা একটা লোকের কাছে আবার ভয় পাওয়ার কি আছে? ওর দুই পা তো ভাঙা, কে জানে ওর 3 নম্বর পাটা কাজ করে কিনা। এই কথা শুনে এরা তিনজন একসঙ্গে কাশতে শুরু করে। লিনসুর মা তার দ্বিতীয় ছেলে ইয়ানজোকে বলে, খাবার খেয়ে তুমি তাড়াতাড়ি তোমার ভাইয়ের জিনিসপত্র তোমার ভাবির ঘরে দিয়ে আসবে। এরপর দেখা যায় লিনসু বসেছিল, তখন ইওয়ান গোসল করে সেখানে আসে। লিনসু বলে, তুমি তো বলেছিলে তুমি এই ধরনের পোশাক পরবে না। ইওয়ান বলে, আমার ঘর, আমার যা ইচ্ছে আমি সেটা পরবো, তোমার ভালো না লাগলে তুমি নিচে ঘুমাও। সে মনে মনে বলতে থাকে, তুমি নায়ক, তাই বলে কি তোমার কথা আমাকে শুনতে হবে নাকি? সে চলে যেতে চায়, তবে তখন পড়ে যেতে চাইলে লিনসু তাকে ধরে ফেলে। তখনই রাত 12টা বেজে যায়। ইওয়ান মনে মনে বলছিল, মানে এখন থেকে আমার নতুন টাস্ক শুরু, এখন কাজ করলে আবার আলাদা পয়েন্টস পাবো। সে লিনসুর গলা জড়িয়ে ধরে। তংজি বলে, ম্যাডাম, নায়কের কিন্তু ধরাধরি একদম পছন্দ না, আপনি তাকে ছোঁয়ার নাটক করলে সে অনেক রেগে যাবে আর আপনি অনেক পয়েন্টস পাবেন। ইওয়ান মনে মনে বলছিল, নাটক করতে হবে না, এমনিতেই আমার ওকে অনেক পছন্দ হয়েছে, এত সুন্দর বডি আমার কাছে থাকতেও আমি পাবো না, পাবে গিয়ে লিনওয়ান, ওর ফিটনেস কত সুন্দর, কে জানে ওর 6 প্যাক আছে কিনা। লিনসু নিজেই শার্টের বাটন খুলে তাকে দেখাতে থাকে। ইওয়ান বলতে থাকে, হাতের আঙুলগুলো কত সুন্দর লম্বা লম্বা। তখন লিনসু তাকে নামিয়ে দিয়ে দরজা খুলে দিলে দেখা যায় তার ভাই বোন দুটোই সেখানে পড়ে গেছে। তারা বলছিল, আমরা নিজেদের ঘরে যাচ্ছিলাম, তবে এরপর তারা আবার উকি দিয়ে দেখে। পরে তারা সত্যি সত্যি চলে যায়। ইওয়ান মনে মনে বলছিল,
এই নায়কের বিছানায় উঠতে নিশ্চয়ই আমার সাহায্যের প্রয়োজন হবে। তখন আমি তাকে অনেক খোঁটা দেব, সে অনেক রেগে যাবে আর আমি অনেক পয়েন্টস পাবো। আমি এত খারাপ কেন? কিন্তু দেখা যায় লিনসু এক লাফ দিয়ে একাই উপরে উঠে পড়ে। ইউয়ান তার দিকে তাকিয়ে থাকলে সে বলে, এইভাবে তাকিয়ে কি দেখছো? জীবনে কোনো পুরুষ দেখনি নাকি? ইউয়ান তংজিকে বলে, ও এইভাবে উড়ে চলে গেল। যাই হোক, আমি ওকে আজ ছাড়বো না। আসলে ইউয়ান ওকে পেল না, আমিও পাবো না। পাবে গিয়ে ওই লিনওয়ান। অসম্ভব। সে কাছে গিয়ে শুয়ে পড়ে। লিনসু মনে মনে বলতে থাকে, আসল ইউয়ান মানে তাহলে ওকে। কে জানে আমি আজ ওকে খুশি করতে পারবো কিনা। তবে তখন সে বুঝতে পারে ইউয়ান ঘুমিয়ে পড়েছে। সে তখন মনে মনে বলতে থাকে, আমি কিসের আশা করছিলাম কে জানে। পরদিন সকালে ইউয়ানের ঘুম ভাঙলে সে বলতে থাকে, আমি গতকাল রাতে এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে পড়লাম? এজন্যই তো বিয়ের এতদিন পরেও এদের দুজনের মাঝে কিছুই হয়নি। এরপর সে খাবার টেবিলে আসলে মিন বলে, কিছু মানুষ এত সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে আর আমার বয়ফ্রেন্ড অন্তত কাজ করে খায়, তবে মানুষ তাকে ছোট করে দেখে। ইউয়ান কোমরে হাত দিয়ে বলে, সব দোষ তোমার ভাইয়ার। কাল এত রাত পর্যন্ত জেগেছিলাম। ইয়ানজো তার ভাইয়াকে একটা লাইক দেয়। মিন বলে, তোমার কি কোনো লজ্জা নেই? তুমি এইসব কথা সবার সামনে কি করে বলতে পারো? লিনসু তাকে বকা দিয়ে বলে, হাজার হলেও ও তোমার ভাবি, কিভাবে কথা বলছো? মিন তখন রেগে যায়। সে বলতে থাকে, আপনারা অনেক বেশি বায়াসড। আমি যে ছেলেকে পছন্দ করি সে কখনোই খারাপ হতে পারে না। এই বলে সে চলে যায়। লিনসুর বাবা তাদের মেয়েটকে তার পেছনে যেতে বলে। ইউয়ান বলতে থাকে, সাইড ক্যারেক্টার বাঁচিয়ে আর কি হবে? সবকিছু বাদ দিয়েও লু পরিবার অনেক নামি দামি পরিবার। তারা নোবেল আর লয়ালিটিকে পছন্দ করে। তারা সবাই অনেক বড় আত্মার মানুষ। লিনসুর বাবা এগুলো শুনে মনে মনে বলছিল, একদম ঠিক কথা, আমি এরকমই মানুষ। লিনসুর মা মনে মনে বলছিল, ঠিকই, আমরা অনেক ভদ্র পরিবার। সে মনে মনে লিনসুকে বলছিল, তুই একটা বিবাহিত পুরুষ, তোর উচিত অন্য মেয়েদের থেকে দূরে থাকা। ইউয়ান তংজিকে বলে, বলতো আজ কোনো গসিপ আছে? তংজি বলে, আছে। তখন সবাই চুপ করে কান বাড়িয়ে শুনতে থাকে। তাংচি মনে মনে বলছিল, শুনি আজ কার জীবনে কি ঘটতে চলেছে। তংজি বলে, এই বাড়ির ছোট মেয়ে তাংচি তার স্কুলে শিয়ান নামে এক ছেলের সঙ্গে ডেট করছে। এই কথা শুনে সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। তাংচি মাথা দিয়ে না করতে থাকে। তংজি বলে, ম্যাডাম, আমি তার লাভ লেটার পড়েছি। আমি হাসতে হাসতে শেষ। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তাংচি তখন দাঁড়িয়ে উঠে বলে, অসম্ভব। তার মা মনে মনে বলছিল, তাড়াতাড়ি বস, তোর ভাবি যাতে কোনোভাবেই জানতে না পারে যে আমরা তার মনের কথা শুনতে পারছি। তার বাবাও চোখ দিয়ে ইশারা করছিল। তখন ইয়ানজো বলে, তোকে আমি কতদিন বলেছিলাম ইংলিশ ভালো করে শেখ, প্রতিদিন ইংলিশ ক্লাসে যা, অথচ তুই সরাসরি না করে দিস। এভাবে তোর জীবন চলবে? তাংচি তখন আবার বসে। ইউয়ান বলতে থাকে, মেয়েটা দেখতে অনেক সুন্দর, ছেলেরা যদি ওর পেছনে ঘোরে এটা স্বাভাবিক। পড়ো দেখি দুই একটা চিঠি। তংজি চিঠি পড়তে শুরু করে, যেটা তাংচির বয়ফ্রেন্ড লিখেছে। সেখানে সে লিখেছে, তুমি দেখতে একটা ফলের মতো, তোমাকে দেখেই আমার পেট ভরে যায়, তোমাকে দেখে তোমার দিকে ছুটে যেতে ইচ্ছে করে, নিজেকে তখন ছোট ষাঁড় মনে হয়। এগুলো শুনে ইউয়ান ভীষণ হাসছিল। তাংচি মনে মনে বলছিল, আমার সব মান সম্মান আজ ধুয়ে চলে গেল। ইউয়ান মনে মনে বলছিল, মেয়েটা মনে করেছে ছেলেটা সত্যি ওকে পছন্দ করে, তবে ও তো জানে না এই ছেলেটাও দাফেং এর মতো ওদের টাকা পয়সার পেছনে পড়েছে। বিয়ের আগেই ওকে প্রেগনেন্ট করে তারপর ওকে নিয়ে পালিয়ে যাবে, পরে ওকে দিনরাত মারধর করে মেরে ফেলবে। এই কথা শুনে তার মায়ের হাত থেকে চপস্টিক পড়ে যায়। ইউয়ান বলতে থাকে, আমার শাশুড়ি হঠাৎ কাঁপতে শুরু করলো কেন? মৃগী উঠেছে নাকি? তার শাশুড়ি লিনসুর হাত ধরলে লিনসু ইশারা করে। ইউয়ান মনে মনে বলছিল, কি দরকার না জেনে শুনে একজনের সঙ্গে সম্পর্কে জড়ানো? ভালোভাবে বেঁচে থাকতে কি কষ্ট লাগে? তবে মেয়েটা অনেক ভালো, ওর ভবিষ্যৎ এত খারাপ শুনে খারাপ লাগছে। আমি কি ওকে বাঁচাবো? সবাই তখন একটু আশা নিয়ে তার দিকে তাকাচ্ছিল। তংজি বলে, ম্যাডাম, আপনি ভুলে যাবেন না আপনার ক্যারেক্টার হলো ভিলেনের। এটা শুনে তার শ্বশুরের সব আশা চলে যায়। ইউয়ান মনে মনে বলতে থাকে, তাহলে আমি ওর চিঠিগুলো এনে সবাইকে দেখিয়ে দিই, সবাই ওকে নিয়ে হাসাহাসি করবে, এতে আমার ভিলেনের ক্যারেক্টার ভালোভাবে প্রকাশ পাবে। এই বলে সে ভাব নিয়ে চলে যায় আর সবাই তাকে দেখতে থাকে। তাংচির বাবা তাকে ডাকলে সে বলে, বাবা, আমার কথা আগে শোনো। সে বলে, কি বলবে তুমি? স্কুলে গেছো পড়তে, সেখানে তুমি বন্ধু বানাতে পারো, তবে তুমি কাকে বন্ধু বানিয়েছো? তোমার বন্ধুর নাম ছোট ষাঁড়। তাংচি বলে, ছোট ষাঁড় না বাবা, ওর নাম শিয়ান। আমার মনে হয় না শিয়ান ভাইয়া এত খারাপ, হয়তো ভাবি মনে মনে যা ভাবছে তা ভুল। ইয়ানজো বলে, নো নো নো। তাহলে ভাবি কি করে জানলো যে তোমার কাছে লাভ লেটার আছে?
এবং সেখানে কি লেখা আছে সেটাও সে কি করে জানলো? যদিও ভাবি বেয়াদব, কাউকে সম্মান করে না, কোথায় কি বলতে হয় জানে না, কোনো ভদ্রতা নেই, কিন্তু তাই বলে সে মিথ্যা বলে না। তখন সে সামনে লিনসুকে দেখে চুপ হয়ে যায়। লিনসু তাংচিকে বলে, তুমি এসব বন্ধ করে পড়ালেখায় একটু মনোযোগ দাও, আর এখন তোমার ভাবির সঙ্গে গিয়ে একটু নাটক করো, যাতে ও বুঝতে না পারে আমরা ওর মনের কথা শুনতে পাই। তার মা বলে, তোমার ভাবি তারপরও তোমার ভালোই চাইছে। তাংচি এরপর নিজের ঘরে যায়। সে ইউয়ানের হাতে চিঠি দেখে বলে, তুমি মানুষের পারমিশন ছাড়া তার জিনিস কি করে ধরতে পারো? সে চিঠিগুলো নিতে চায়, তবে ইউয়ান দেয় না। তাংচি এরপর তার কলার ধরে তাকে তুলে ফেলে। ইউয়ান তংজিকে বলে, ও এভাবে আমাকে তুলে ফেললো? ও তো ছোটবেলা থেকেই মার্শাল আর্ট ট্রেনিং করে, ওর সঙ্গে যদি আমার মারামারি বাঁধে আমি তো কোনোভাবেই জিততে পারবো না। তাংচি মনে মনে বলছিল, ভাবি আমাকে দেখে ভয় পেয়ে গেছে। সে তাকে আরো ভয় দেখাতে চায়, তবে সে নিজেই পড়ে যায়। ইউয়ান বলে, দেখে মনে হয় তুমি কত ভালো একটা মেয়ে, অথচ তুমি এখনই ডেট করতে শুরু করেছো। তখনই তার শাশুড়ি সেখানে আসে। ইউয়ান চিঠিগুলো তার হাতে দেয়। এরপর দেখা যায় ইউয়ান তরমুজ খাচ্ছে। তার শ্বশুর চিঠিগুলো পড়ে মনে মনে বলছিল, ইউয়ান মনে মনে যা বলল তার সবই এখানে লেখা আছে, তার মানে তাংচির ভবিষ্যৎ আসলেই খারাপ। তখনই টেলিফোনে একটা কল আসে। ইয়ানজো কথা বলে ফোনটা রেখে দেয়। পরে সে সবাইকে বলে দাফেং এর সত্যির 4টা বিয়ে হয়েছে এবং তার সবগুলো স্ত্রী একটার পর একটা নিখোঁজ হয়ে গেছে, তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। তখনই বাড়ির মেইড এসে বলে, মিনকে পাওয়া যাচ্ছে না। সে বলে, আমি তাকে ফলো করছিলাম, তবে সামনে একটা মোড় আসতেই আমি সামনে গিয়ে তাকে আর পাইনি। তাংচি বলে, মিনাপুর আবার কিছু হলো না তো? লিংসু বলে, আগেই চিন্তা করো না, ও নিশ্চয়ই দাফেং এর কাছে গেছে, তবে ওই ছেলেটার 4টা বউ নিখোঁজ হয়ে গেছে। আমার মনে হয় সে কোনো বড় চক্রের সঙ্গে জড়িত আছে, যারা মানুষ পাচারের সঙ্গে জড়িত আছে। ইউয়ান মনে মনে বলে, লিনসু আসলেই নায়ক, এত তাড়াতাড়ি দাফেং এর ক্যারেক্টার বুঝে ফেললো। তবে স্টোরি অনুযায়ী এখন এই কথা বলার সাথে সাথেই সবাই কান পেতে তার মনের কথা শুনতে চায়। তবে ইউয়ান বলে, আমার দিকে কেন তাকিয়ে আছে? আমি হলাম ভিলেন, আমি কি তোমাদেরকে বলবো নাকি যে মিন গত কয়েক মাস ধরে 30 লাখ টাকা জমিয়েছে দাফেং এর সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য? তংজি বলে, এখন তারা বিয়ে করে নেবে। তবে তখন লিনসুর মা জোরে চিৎকার করে ওঠে। এরপর সে শান্ত হয়ে বলে, আজ সকালে আমি মিনকে পাসপোর্ট বের করতে দেখেছিলাম। ইয়ানজো বলে, মা তুমি এই ব্যাপারটা আমাদেরকে আগে কেন বলনি? আসলে তারা এমন ভাবে কথা বলছে যেন ইউয়ান বুঝতে না পারে যে তার মনের কথা তারা শুনতে পারছে। তখন লিনসু এসে বলে, আমি অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি আমরা সবাই মিনের খোঁজ পেয়ে যাব। ইউয়ান বলছিল, লিনসু আসলেই নায়ক, ওর সব কাজ কত গোছালো। তংজি বলে, আমি জানতাম আপনি আসলে নায়কের বডির প্রতি পাগল। ইউয়ান মনে মনে বলছিল, একটা জিনিস বুঝলাম না, এদের পুরো ফ্যামিলি এত তাড়াতাড়ি দাফেংকে ধরে ফেলবে? তারা কি জেনে গেছে নাকি? মিন এখন এইটুকু বলেই সে থেমে যায়। তার মুখ থেকে কথা বের করার জন্য তাংচি বলে, ভাবি তোমার কি একটুও চিন্তা হচ্ছে না মিনাপুর জন্য? ইউয়ান মনে মনে বলছিল, ও তো আমাকে অনেক ঘৃণা করতো, আজ এত সুন্দর করে কথা বলছে কেন? তাংচি তখন রাগ দেখিয়ে বলে, এই পরিস্থিতিতেও তুমি বসে বসে তরমুজ খাচ্ছ, তোমার একটুও চিন্তা হচ্ছে না? ইউয়ান মনে মনে বলে, এই তো এইভাবে কথা বলবে। সে বলে, মিন তো আর আমার বোন নয়, আর তাছাড়া ও প্রাপ্তবয়স্ক, ভালো করেই জানে ও কি করছে। আমি এখন শপিং করতে বেরোবো। তার শাশুড়ি বলে, কি কিনবে? বাইরে অনেক রোদ, ইয়ানজোকে সাথে নিয়ে যাও। ইউয়ান মনে মনে বলছিল, আমার শাশুড়ি আর দেওর এত ভালো। লিংসু বলে, তুমি বরং আমার সাথে চলো, আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। ইউয়ান মনে মনে বলতে থাকে, ওই সময় ও বলতো জোর করে ইউয়ানকে ওর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, ও তো ইউয়ানকে একদমই পছন্দ করতো না, আজ তার সঙ্গে এক গাড়িতে যেতে চাইছে। তংজি বলে, ম্যাডাম এক গাড়িতে যাচ্ছে, এক বিছানায় থাকছে না। ইউয়ান বলে, ওরা কি কখনো এক বিছানায় থেকেছে? ওদের মধ্যে কি কিছু হয়েছে? আমাকে একটু বলো তো, কে উপরে ছিল? এই কথা শুনে তার শ্বশুর একটা পেপার পড়তে শুরু করে আর তার শাশুড়ি চা খেতে শুরু করে। লিনসু তাকে একটা ধমক দিয়ে গাড়িতে গিয়ে উঠতে বলে। এরপর লিনসু আর ইউয়ান মিলিটারি ক্যাম্পের এক ডাক্তারখানায় যায়। এখানে লিনসুর এক বন্ধু সু তাদের দিকে তাকিয়ে থাকলে ইউয়ান বলতে থাকে, তাকিয়ে কি দেখছে কে জানে, আমি ইউয়ানের পা ভেঙেছি ঠিকই, তবে সেটা তো ঠিক হয়ে যাবে। সু বলে, ভাবি ভেতরে এসে বসুন। ইউয়ান বলে, আমাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে চাইছেন কেন? যাতে এই ফাঁকে আপনার বন্ধু লিনওয়ানের সঙ্গে কথা বলে হাসাহাসি করতে পারে। সু বলে, ভাবি আপনি ভুল ভাবছেন, লিনসুর সঙ্গে লিনওয়ানের কোনো সম্পর্কই নেই। ইউয়ান মনে মনে বলে, তংজি গল্পের প্লট অনুযায়ী এই সু একটা বোকা, তাই না?
তার যমজ বাচ্চার এক ছেলেকে চোর নিয়ে গেছে, সে উল্টো আরো ওই চোরকে টাকা গুনতে সাহায্য করেছিল। তংজি বলে, হ্যাঁ, বাচ্চা জন্ম হওয়ার পর তার স্ত্রীর যখন জ্ঞান ফেরে তখন সে বারবার বলতে থাকে যে তার যমজ বাচ্চা হয়েছে, তবে সু বিশ্বাসই করে না। ওই সময় সুয়ের ক্রাশ বিদেশ থেকে এসেছিল, আর সেই লোক দিয়ে সুয়ের ছেলেকে চুরি করিয়েছে। সু তার সঙ্গে দেখা করতে চলে যায় আর তার স্ত্রী পাগল হয়ে যায়। ইউয়ান মনে মনে বলতে থাকে, একটা বউ বাচ্চা থাকতেও নিজের আগের প্রেমিকা নিয়ে পড়ে থাকে, আরেকটা ল্যাংড়া হওয়ার পরেও নিজের ক্রাশকে ভুলতে পারে না। এই দুটো আসলেই বন্ধু। এরপর সে চলে যেতে থাকে। সু বলে, ভাই, কেমন যেন মনে হচ্ছে আমি ভাবির কথা শুনতে পারছি। লিংসু বলে, ওর মনের কথা কখনোই মিথ্যা হয় না, তার মানে সত্যি তোর যমজ বাচ্চা হয়েছিল। লিংসু মনে মনে বলছিল, ইউয়ান সবসময় আমাকে বলে লিনওয়ানের সাথে থেকে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি কখনোই সুয়ের মতো হতে চাই না। সে ইউয়ানকে ডাক দেয়। ইউয়ান বলে, কি হলো, আমাকে ধোকা দিয়ে মনের মধ্যে গিল্টি ফিল হচ্ছে? সু তখন হাসতে শুরু করে। লিংসু বলে, হাসিস না, তোর ছেলে চুরি হয়ে গেছে। এরপর সু একটা তরমুজ নিয়ে আসে। সে বলে, ভাবি, আমি জানতাম না তো আপনি আসবেন, খাবার জন্য তরমুজটাই আছে। ইউয়ান বলে, সমস্যা নেই, আমার জন্য খাবার একটা হলেই হয়। সু মনে মনে বলছিল, আমার স্ত্রীর সন্তান হয়েছে 3 বছর হয়েছে, আমার স্ত্রী পাগলামিও করছে 3 বছর হয়েছে, তাহলে কি সত্যি আমার এক্স আমার ছেলেকে চুরি করেছে? সে ইউয়ানকে বলে, আমার স্ত্রীর জন্মদিন আসতে চলেছে, আমি তাকে কি উপহার দেই? ইউয়ান বলে, তোমার ছেলেটা তাকে এনে দাও, তোমার ছেলের কারণেই সে অসুস্থ হয়ে গেছে। তখনই একজন লোক একটা খবর নিয়ে আসে, তবে সু তাকে চলে যেতে বলে, কারণ সে তো ইউয়ানের কাছে ইম্পর্টেন্ট কথা শুনছিল। ইউয়ান মনে মনে বলছিল, এতক্ষণে লিংসুর কাছে দাফেং এর খবর চলে আসার কথা, তাই লিংসু তাকে ডাকে। সেই লোক বলে, তারা কিছু সন্ত্রাসীদের খোঁজ পেয়েছে যারা বর্তমানে একটা ওয়্যার হাউসে আছে। লিংসু তাদেরকে চারদিক থেকে ঘিরে রাখতে বলে। সু বলে, কিন্তু এতে ভেতরে থাকা হস্টেজরা, মানে যে সব মেয়েদের ওই সন্ত্রাসীরা আটকে রেখেছে, তাদের যদি বিপদ হয়। লিংসু বলে, আমিও দেখতে চাই কার মরার এত শখ হয়েছে, যে লু পরিবারের সঙ্গে পাঙ্গা নিয়েছে। ইউয়ান মনে মনে বলছিল, এই না হলে নায়ক, কত সুন্দর ডায়লগ। লিংসু মনে মনে ভীষণ খুশি হয়ে যায় যে ইউয়ান তার প্রশংসা করছে। সে বলে, ইউয়ান, তুমি কি আমার সাথে যাবে? ইউয়ান বলে, এত বিপজ্জনক জায়গায় আমি গিয়ে কি করব? তবে যদি তোমার ভয় লাগে তাহলে আমি যেতে পারি। সে মনে মনে বলছিল, এরকম একটা জায়গা যেখানে সরাসরি সন্ত্রাস ধরা হবে, সেটা কতটা থ্রিলার একটা জায়গা, আমাকে তো যেতেই হবে। তারা চলে যেতে থাকলে সু বলতে থাকে, আমার ছেলের ব্যাপারে তো এখনো বললেন না। এরপরে দেখা যায় সৈন্যবাহিনী ওই ওয়্যার হাউসের বাইরে চলে এসেছে। ভেতরে মিনের জ্ঞান ফিরলে সে বলতে থাকে, এরকম একটা জায়গায় আমি কি করছি? তখনই সে সামনে দাফেংকে দেখে খুশি হয়ে যায়, তবে দাফেং তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। সে বলে, তুমি এসব কি করছো? তুমি তো এরকম ছিলে না। দাফেং বলে, তুমি যদি ধনী না হতে, তুমি ভেবেছো তোমার এইসব ব্যবহার আমি সহ্য করতাম? মিন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে বলে, যখন তোমার উপর থেকে আমার মন উঠে যাবে তখন আমি তোমাকে মাউন্টেনে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। মিন তখন মনে মনে বলছিল, তার মানে ভাবি যা বলেছে তাই সত্যি, আমি কেন ভাবির কথা শুনলাম না, কেন আমি একবারও তার কথা বিশ্বাস করলাম না। তবে তখনই একজন লোক এসে বলে, আমাদেরকে চারদিক থেকে সেনারা ঘিরে ফেলেছে। দাফেং সবাইকে এক জায়গায় জড়ো করতে বলে। অন্যদিকে এরা আসছিল। লিনসু বলে, এই জায়গাটা অনেক বিপজ্জনক। ইউয়ান তখন তাকে জড়িয়ে ধরলে সে বলে, ভয় পেও না, তুমি আমার সাথে থেকো, আমি তোমাকে রক্ষা করব। তবে ইউয়ান তার পকেট থেকে বন্দুক নিয়ে নেয়। সে বলে, এটা হাতে থাকলে আবার ভয় কিসের? সু বলে, ভাবি, আপনি এটা চালাতে পারেন না, কোনো দুর্ঘটনা ঘটে গেলে। তবে সু হাতে নিয়ে দেখায় সে এটা চালাতে পারে। এরপর সে সামনে চলে যায়। এদিকে এরা সবাই একত্র হয়েছে। দাফেং জানালা ভাঙতে চাইছিল, তখন মিন গিয়ে তাকে আঘাত করে পালিয়ে যেতে চায়। তবে ওই সময় দাফেং তার দিকে গুলি তাক করে। তখন গুলির একটা শব্দ হয়, দেখা যায় সামনে থেকে ইউয়ান গুলি করেছে, সেটা দাফেং এর পায়ে লেগেছে। তখন সেনারা তাদেরকে বন্দি করে ফেলে। ইউয়ান মনে মনে বলছিল, আগে ট্রেনিং এর বন্দুক নিয়ে প্র্যাকটিস করতাম, তবে এখন আসল বন্দুক পেয়ে খুব ভালো লাগছে। তংজি, আমাকে কেমন লাগছে? তংজি বলে, ভীষণ সুন্দর লাগছে, একদম ভিলেনের মতো লাগছে। মিন কান্না শুরু করলে লিনসু তাকে একটা রুমাল দিতে চায়, তবে মিন তাকে সরিয়ে দিয়ে ইউয়ানকে জড়িয়ে ধরে। সে বলে, ভাবি, আমি কেন বাড়িতে কারো কথা শুনলাম না? আমি এখন থেকে তোমার সব কথা শুনবো। তুমি পূর্বে যেতে বললে আমি পশ্চিমে যাব না, তুমি মুরগি খেতে বললে আমি হাঁস খাবো না। ইউয়ান মনে মনে বলছিল, আমি তো ভিলেন, ভিলেন কিভাবে মানুষকে সান্ত্বনা দেয়? সে তাকে ধাক্কা দিয়ে বলে, আর কখনো এমন করবে না, তোমাকে বাঁচাতে আমাকে নিজে আসতে হয়েছে।
মিন আবারও তাকে জড়িয়ে ধরে। লিনশু বলে, তোমার ভাবিকে ছেড়ে দাও। ইওয়ান মনে মনে বলছিল, এই জায়গায় কি মশা, মশার কামড়ে আমি মরেই যাব। তখন সু পকেট থেকে একটা ওষুধ বের করে। লিনশু সেটা দিতে চায়, তবে মিন সেটা কেড়ে নিয়ে ইওয়ানের হাতে লাগিয়ে দেয়। সে মনে মনে বলছিল, আমার ভাবিকে আমার কাছ থেকে কেড়ে নেবে, অসম্ভব। ইওয়ান মনে মনে বলছিল, মেয়েটা কি এখন ভালো হয়ে গেল? একজন সৈনিক বলে, এখানে মোট 7টা মহিলা আর একটা বাচ্চা রয়েছে। লিনশু তাদেরকে জেলখানায় নিয়ে যেতে বলে। দাফেং মিনকে বলতে থাকে, তুমি আমাকে বাঁচাও, তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। মিন তাকে থাপ্পড় মারে। সে বলে, তুমি আমার জুতার যোগ্য না, সারা জীবন এবার জেলে থাকো। ইওয়ানের তখন সেখানে থাকা বাচ্চাটার উপর নজর পড়ে। সে বলে, বাচ্চাটা দেখতে সুয়ের মতো কেন লাগছে? তংজি বলে, আপনার চোখ আসলেই অনেক ভালো। এই বাচ্চাটাই সুয়ের সেই ছেলে যাকে চুরি করে নিয়ে আসা হয়েছিল। ইওয়ান এরপর বাচ্চাটার কাছে গিয়ে মনে মনে বলছিল, এই বাচ্চাটাকেও মাউন্টেনে নিয়ে যাওয়া হতো, সেখানে তাকে দিয়ে বড়দের মতো কাজ করানো হতো। ছেলেটা কাজ না পারলে সেখানকার লোকেরা তার পা ভেঙে দিত। তখন সে কান্নার শব্দ শুনে সুকে বলে, তুমি হঠাৎ কান্না করছো কেন? সু বলে, এই বাচ্চাটা দেখে আমার নিজের বাচ্চার কথা মনে পড়ে গেল। আমার স্ত্রী আমাকে অনেকবার বলেছিল আমাদের যমজ বাচ্চা হয়েছে। ইওয়ান বলে, আমি বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি ভালো করে ভেবে দেখো তোমাদের বাচ্চা দেখতে কেমন ছিল, তার কোনো জন্ম দাগ ছিল কিনা। এরপর হাসপাতালে ইওয়ান বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছিল। তখন লিনশু সেখানে এসে বলে, ইওয়ান বাচ্চা পছন্দ করে, আমাদের নিজেদের বাচ্চা হলে তাহলে কেমন হয়? ইওয়ান তার দিকে তাকালে সে মনে মনে বলতে থাকে, আমি এসব কি ভাবছি, ও নিজেই তো একটা বাচ্চা। ইওয়ান বাচ্চাটাকে বলে, আমরা আজ চলে যাচ্ছি, কাল আবার এসে তোমাকে দেখে যাব। বাচ্চাটা বলে, ধন্যবাদ আপু, ধন্যবাদ আঙ্কেল। এটা শুনে তারা হাসতে শুরু করে। এরপর তারা বাড়িতে ফিরে আসে। লিনশুর মা ইওয়ানকে বলছিল, তুমি এত দেরি করে আসলে যে? ইওয়ান বলে, বাচ্চাকে দেখাতে হাসপাতালে গিয়েছিলাম। এটা শুনে সে বলে, কার বাচ্চা? তুমি কি প্রেগনেন্ট? লিনশু বলে, আরে আজকের উদ্ধার করা বাচ্চাটা। ইওয়ানের বাচ্চা পছন্দ, তাই ও বাচ্চাটার সঙ্গে একটু ছিল। ইওয়ান ঘরে চলে যেতে থাকলে তার শাশুড়ি বলে, শুধুমাত্র ইওয়ানের পছন্দ না, আমারও পছন্দ, কিন্তু তোমাকে দিয়ে আমার কোনো আশা নেই। আমি যখন তোমার বয়সে ছিলাম তখন তুমি অলরেডি দৌড়ানো শুরু করে দিয়েছো। লিনশু বলে, মা আমার কি দোষ? ওই দিন আমি যখন ইওয়ানের সঙ্গে যাচ্ছিলাম তখন রাস্তায় লিনওয়ানের সঙ্গে দেখা হয়েছে, আমি শুধু তাকে হ্যালো বলেছি। তার মা বলে, বউয়ের সামনে আরেক মেয়েকে হ্যালো বলো, এজন্য তো ইওয়ান তোমাকে একদম পছন্দ করে না। লিনশুর বাবা বলে, আমার কাছেও তো কিছু শিখতে পারিস, আমার চোখে শুধুমাত্র তোর মা মহিলা, বাকি সবাই পুরুষ। লিনশু বলে, এজন্য ও অলরেডি আমার পা ভেঙে দিয়েছে। ইয়ানজু বলে, কারণ অন্যায় তোমার ছিল। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। লিনশু বুঝতে পারছিল না এবার সিঁড়ি দিয়ে সে একা একা কিভাবে যাবে। এরপর দেখা যায় সে কোনোভাবে এসেছে। ইওয়ান মনে মনে বলতে থাকে, ও তো আমাকে অনেক ঘৃণা করে, আর যদি আমি ওকে জোর করি তাহলে নিশ্চয়ই ও আমাকে আরো বেশি ঘৃণা করবে। তংজি বলে, অবশ্যই সে আপনাকে বেশি ঘৃণা করবে আর আপনার পয়েন্টস বাড়তে থাকবে। ইওয়ান মনে মনে বলছিল, এত হ্যান্ডসাম হাজবেন্ড আমি পাবো না, পাবে গিয়ে লিনওয়ান, অসম্ভব, আমি আজ ওর সব কিছু কেড়ে নেব। লিনওয়ান পরে আমার ব্যবহার করা জিনিস নেবে। এটা বলে সে মনে মনে হাসছিল। এরপর ইওয়ান তাকে সামনে বলতে থাকে, তাকিয়ে কি দেখছো, যাও গিয়ে গোসল করো। লিনশু গোসল করে আজ নাইট ড্রেস পরে এসেছে। ইওয়ান তার দিকে তাকিয়ে থাকলে তংজি বলে, ম্যাডাম এভাবে দেখবেন না, সে আপনাকে অনেক ঘৃণা করে, আপনাকে সে মেরেই ফেলবে। ইওয়ান বলে, আমি এখন এমন কিছু করব যা বাচ্চাদের দেখা উচিত না। সে তংজিকে সরিয়ে দেয়। লিনশু বিছানায় ওঠার সময় তার বেল্ট হুইল চেয়ারে বেঁধে যায়। সে বলে, আমাকে একটু হেল্প করবে? ইওয়ান তাকে হেল্প করতে গিয়ে তারা দুজন একসঙ্গে পড়ে যায় আর একটা কিস হয়ে যায়। ইওয়ান মনে মনে বলতে থাকে, এটা তো ঠিক হলো না। লিনশু তখন ভাব দেখিয়ে বলে, তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, এখন আমার পা ভাঙার সুযোগ নিয়ে আমার সঙ্গে এসব করতে চাইছো? ইওয়ানের মেজাজটা খারাপ হয়ে যায়। সে বলে, বেশ করেছি, তুমি এই জামা পরেছো শুধুমাত্র আমাকে সিডিউস করার জন্য। এরপর তাকে ধরে সে জোর করতে শুরু করে। লিনশু আসলে অনেক খুশি ছিল, তবে মুখে সে কিছু বলে না। পরদিন সকালে লিনশু বলে, গতকাল রাতে তোমার যা ইচ্ছা তাই করেছো, তুমি আমার সঙ্গে এরকম কি করে করতে পারো? ইওয়ান বলে, বেশ করেছি, তোমার সাহস থাকলে তোমার মায়ের কাছে গিয়ে বিচার দাও। এরপর সে বাইরে আসলে মিন বলে, ভাবি কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। ইওয়ান বলে, তুমি আমার সাথে কেন যাবে? আমি শপিং করতে যাচ্ছি। মিন তখন তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি আর কখনোই তোমার সঙ্গে বেয়াদবি করব না, আমাকে ক্ষমা করে দাও। ইওয়ান বলে, ঠিক আছে, ক্ষমা করে দিলাম, তবে তার মানে এই না যে আমি তোমাকে শপিং এ নিয়ে যাব। তখন তার শাশুড়ি এসে বলে, তুমি শপিং এ যাচ্ছ? নিশ্চয়ই তোমার টাকা কম।
আমার টাকাগুলো রেখে দাও। ইউয়ান অনেক খুশি হয়ে যায়। তবে তংজি তাকে বলে, আপনার শাশুড়ির সঙ্গে ঝগড়া করা উচিত, তার কাছ থেকে আরো বেশি টাকা ছিনিয়ে নেওয়া উচিত, এতে আপনার পয়েন্টস বাড়বে। ইউয়ান মনে মনে বলছিল, এটা একটু বেশি খারাপ হয়ে গেল না? তবে এরপর সে বলে, মাত্র এই কয়টা টাকা দিয়ে আমি কি শপিং করব? তার শ্বশুর বলে, তোমার আরো টাকার দরকার? আমার কাছে আছে। সে 5 টাকার একটা নোট বের করে দেয়। তখন ইয়ানজো আর তাংচি দুজনেরই তাদের জমানো টাকা নিয়ে আসে। ইউয়ান তাদের সবার টাকা নিয়ে নেয়। এরপর সে চলে যায়। লিনশু সেখানে আসলে মিন বলে, ভাইয়া, তুমি কি দাফেংয়ের কাছ থেকে আমার টাকা উদ্ধার করেছো? তাড়াতাড়ি উদ্ধার করো, আমি সেগুলো ভাবিকে দেব। এতে এরা সবাই ভীষণ অবাক হয়ে যায় যে মিনের মতো মেয়ে ইউয়ানের ফ্যান হয়ে গেছে। অন্যদিকে ইউয়ান একটা জামার ডিজাইন টেইলারকে দেয় আর কিছু টাকা অ্যাডভান্স করে দেয় এই ডিজাইনের পোশাক বানিয়ে দেওয়ার জন্য। তখনই সেখানে লিনওয়ান আর তার বান্ধবী আসে। লিনওয়ানের নাম শুনে ইউয়ান মনে মনে বলছিল, এটাই তাহলে নায়িকা। আসলে লিন পরিবারের আসল মেয়ে হলো ইউয়ান, লিনওয়ান হলো পালিত মেয়ে। তবে তার বাবা এবং ভাই লিনওয়ানকেই বেশি আদর করে। লিনওয়ান ইউয়ানকে দেখে বলে, আপু তুমি এসেছো, দুলাভাই কেমন আছে? ইউয়ান বলে, তোমার দেখছি তোমার দুলাভাইয়ের জন্য অনেক চিন্তা। লিনওয়ান বলে, তুমি আসলে আমাদের ভুল ভাবছো। ওই দিন ইনস্টিটিউটে আমরা এমনিই কথা বলছিলাম, আমাদের মাঝে অন্য কিছুই হয়নি। ইউয়ান বলে, এতদিন হয়ে গেছে, এবার তো তোমার আমার জিনিস ফিরিয়ে দেওয়া উচিত, কারণ তুমি ভালো করেই জানো তুমি একটা পালিত মেয়ে। এটা শুনে তার বান্ধবী তো অবাক হয়ে যায়। তখনই এক লোক এসে ইউয়ানকে বলে, ম্যাডাম, আপনার জিনিস সব প্যাক হয়ে গেছে। লিনওয়ান ভীষণ অবাক হয়ে যায় যে ইউয়ান লিনশুর পা ভেঙে ফেলেছে, তারপরও তারা তাকে কত আদর করে। লিনওয়ান তাকে অপমান করতে চায়। ইউয়ান বলে, আমাদের খামারে গরু আছে, ছাগল আছে, খরগোশ আছে, তোমার মা কোথায় আছে? সে বলে, আপু আমার তো মা নেই। সে বলে, সেটাই তো, তুমি একটা অনাথ। লিনওয়ানের মেজাজ তখন অনেক খারাপ হয়ে যায়। সে একটা ব্রেসলেট বের করে বলে, এটা আমাদের পরিবারের ঐতিহ্য বহন করে, এটা বাবা এটা আমাকে দিয়েছে। ইউয়ান তখন সেটা কেড়ে নিতে চায়। সে বলে, পরিবারের ঐতিহ্য শুধুমাত্র তাদের হাতেই মানায় যারা পরিবারের রক্ত বহন করে। সে জোর করে সেটা নিয়ে নেয়। এরপর বলে, এমনিতে এটা ডিজাইন আমার বেশি একটা পছন্দ না, এটা তুমি রেখে দাও। কিন্তু লিনওয়ান তার কাছ থেকে নিতে চাইলে তার বান্ধবী বলে, তোমার আপু ঠিক বলেছে, এটা তো তার জিনিস, সে আমাকে দিয়ে দিয়েছে, তুমি আমার কাছ থেকে নিতে পারবে না। তখন তাদের দুজনের মধ্যে এটা নিয়ে টানাটানি হচ্ছিল। ইউয়ানের বেশ মজা লাগছিল। সে তখন সেখান থেকে চলে আসে। বাড়িতে আসলে একজন তার হাত থেকে জিনিসপত্র নিয়ে নেয়, কারণ সেগুলো অনেক ভারী। আরেকজন বলে, ভাবি তোমার কি খেতে ইচ্ছে করছে বলো, আমি তোমার জন্য নিয়ে আসছি। ইউয়ান লিনশুর কাছে বসলে লিনশু বলে, অনেকক্ষণ বাইরে ছিলে, নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছো। ইউয়ান মনে মনে বলছিল, ও হঠাৎ করে আমার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করছে? ও তো ভালো ব্যবহার করে শুধুমাত্র লিনওয়ানের সঙ্গে। তার শ্বশুর তখন মনে মনে নিজের ছেলেকে গালি দিয়ে বলতে থাকে, তুই কি অন্ধ? নিজের এত ভালো বউকে রেখে অন্য মহিলা পছন্দ হয়ে যায়। ইউয়ান মনে মনে বলছিল, গতকাল রাতে আমি ওকে অনেক টিজ করেছি, তাই কি ওর ব্যবহার বদলে গেছে? লিনশু তাকে থামিয়ে দিয়ে বলে, আমার বেতন এসেছে, ঘরের ড্রয়ারে গিয়ে দেখো। ইউয়ান তখনই চলে যায়। এরপর পরদিন তারা দুজন একসঙ্গে কাপড়ের দোকানে আসে। তবে এখানে এসে দেখতে পায় ইউয়ানের বড় ভাই শিদং ওই জামাটাই নিতে চাইছে যেটা ইউয়ান গতকাল বানাতে দিয়ে গিয়েছিল। আসলে লিনওয়ানের এটা পছন্দ হয়েছে। লিনওয়ান বলে, ভাইয়া তুমি আমার জন্য ঝগড়া করো না। তার ভাইয়া বলে, তোমার জন্য করবো না তো কার জন্য করব, তুমি আমার একমাত্র বোন। তখন ইউয়ান সামনে আসলে দোকানদার বলে, ম্যাডাম আপনি এসেছেন, দেখুন না এই জামাটা একজন জোর করে নিয়ে যেতে চাইছে। ইউয়ান সেটা প্যাক করতে বলে। শিদং বলে, ইউয়ান লিনওয়ানের জামাটা পছন্দ হয়েছে, তাই জামাটা দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। ইউয়ান বলে, তোমার মাথা কি নষ্ট নাকি? এই জামাটা আমি বানাতে দিয়েছি আর পেমেন্ট আমি অলরেডি করে দিয়েছি। শিদং বলে, তুমি আমার কথা শুনবে না? আমি তোমার আপন ভাই। ইউয়ান বলে, এই মাত্র তুমি বললে তোমার নাকি একটাই বোন আছে, তাহলে তুমি এখন আবার কি বলছো? দোকানদার জামাটা নিয়ে আসলে শিদং সেটা ছিনিয়ে নেয়। সে বলে, সবসময় নিজের বোনের সঙ্গে ঝগড়া করতে হয় না, সে একটা জিনিস পছন্দ করেছে সেটা তাকে দিয়ে দাও। লিনওয়ান নাটক করে বলে, আপু জামাটা সত্যিই আমার অনেক পছন্দ হয়েছে, তবে তুমি ভাইয়ার সঙ্গে ঝগড়া করো না, আমি না হয় তোমাকে জামাটা দিয়ে দিচ্ছি। ইউয়ান বলে, শিদং আমি তোমাকে শেষবার সময় দিচ্ছি, আমার জামা আমাকে ফিরিয়ে দাও। সে দিতে না চাইলে ইউয়ান তাকে একটা ঘুষি মারে, এরপর তাকে উঠিয়ে আছাড় মারতে শুরু করে। লিনওয়ান বলে, আপু তুমি জামা নিয়ে নাও, ভাইয়াকে মেরো না। তবে সে তাকেও একটা থাপ্পড় মেরে ফেলে দেয়। তখন লিনশু সামনে আসে। ইউয়ান মনে মনে বলছিল, ওয়াও, নায়ক এসে দেখছে নায়িকাকে আমি মেরেছি, তার মানে আমি ভিলেনের কাজ খুব সুন্দরভাবেই করেছি।
লিনসু তাকে একটা রুমাল দিয়ে বলে, কাউকে মারার সময় নিজের চেহারা ঢেকে রাখবে, যাতে কেউ পরে তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতে না পারে। ইউয়ান এরপর রুমাল মুখে দিয়ে শিদংকে আরো ইচ্ছে মতো মারে, পরে জামাটা নিয়ে চলে যায়। বাইরে আসলে তংজি বলে, ম্যাডাম এবার কয়েকদিন আর শপিং করতে আসবেন না, আমার কাছে আপনাকে দেওয়ার মতো আর টাকা নেই। লিনসু এটা শুনতে পেয়ে তার কাছে থাকা সব টাকা তাকে দিয়ে দেয়। ইউয়ান এটা দেখে মনে মনে বলছিল, আমি শুনেছি পুরুষের টাকা যেখানে মন সেখানে, এই নায়ক তো তার মন আমাকে দিয়ে দিল, এবার আমি কি করব? তংজি বলে, ম্যাডাম আপনি ভুলে যাবেন না, আপনি কিন্তু ভিলেন। লিনসু বলে, ইউয়ান তুমি কি ভুলে গেছো, বাবা তোমার নামে একটা বাড়ি লিখে দিচ্ছে। ইউয়ান মনে মনে বলতে থাকে, এত বড়লোক শ্বশুর, এত ভালো স্বামী, এত ভালো পরিবার। তংজি আমার তো এদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এরপর ইউয়ান বাড়িতে আসে, তখন ইয়ানজো বলে, ভাবি আজ বাড়িতে আপনার ভাই আর বোন আসছে, তাই বাড়ির সবাই রান্না বান্নায় ব্যস্ত। ইউয়ান মনে মনে বলছিল, আমার মনে পড়েছে আজকেই তো সেই দিন যেদিন শিদং একটা ব্যবসার প্রপোজাল নিয়ে এখানে আসবে, তবে সেটাই ভীষণ লস হয় আর লু পরিবার একেবারে ব্যাংক্রাফট হয়ে যায়। আমি কি সবাইকে একটু সতর্ক হতে বলবো? তখন তার দেওর ননদ তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ভাবি আপনি আমাদের লাকি স্টার। এরপর শিদং লু মেনশনে আসে। লিনসুর বাবা বলে, আরে তোমরা আমাদের আত্মীয়, এসব উপহার আনার কি প্রয়োজন ছিল? তখন পেছন থেকে লিনওয়ান সেখানে আসে। সে বলে, ওই বছর আমি বিদেশ চলে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে আপুর সঙ্গে লিনসু ভাইয়ার বিয়ে হয়েছে, কে জানে আপু কেমন আছে। তবে তখন সে দেখতে পায় ইউয়ানের ননদ দেওর তার শরীর টিপে দিচ্ছে। ইউয়ান তাকে দেখে বলে, তুমি এসেছো, একটা জায়গা দেখে বসে পড়ো। তবে তখন তার শ্বশুর লম্বা সোফায় গিয়ে শুয়ে পড়ে আর শাশুড়ি পাশের সোফায় বসে পড়ে। লিনওয়ান বলে, আপু তুমি পরের বাড়িতে এভাবে সোফায় কি করে বসে থাকতে পারো? ইউয়ান বলে, পরের বাড়ি মানে এটা আমার বাড়ি। লিনওয়ান বলে, আপু তুমি কি জানো না, শ্বশুর বাড়িকে পরের বাড়িই বলা হয়, তাছাড়া আঙ্কেল এখানে আছে, তার সামনে তুমি এভাবে কি করে খাবার খেতে পারো? তাংচি রেগে বলে, আমার ভাবি যা খুশি তাই খাবে, তোমার কি সমস্যা? তুমি তো মনে হচ্ছে বিদেশ গিয়ে সারাদিন উপোস থেকেছো, চেহারার অবস্থা দেখেছো? ইয়ানজো মনে মনে লিনসুকে বলে, ভাইয়া এই তোমার পছন্দের মেয়ে। তার মা মনে মনে বলছিল, দেখো না কি একটা পছন্দ করেছে, আমার ছেলে আসলেই অন্ধ। তার বাবা মনে মনে বলছিল, বড় ছেলে তো গেছে, ভাগ্য ভালো আমার আরেকটা ছেলে আছে, নয়তো এই পরিবার ধসে যেত। লিনসু মনে মনে বলছিল, আমি কিছুই করিনি, শুধু শুধু ইউয়ান আমাকে সন্দেহ করে। ইউয়ানের ভাই বলে, একটু আগে তুমি আমাকে মেরেছো, তোমার বোনের পছন্দের পোশাক জোর করে নিয়ে এসেছো, এবার শ্বশুর বাড়িতেও এরকম করছো, তুমি কি ভেবেছো তোমাকে শিক্ষা দেওয়ার কেউ নেই? লিনসু বলে, আমার স্ত্রী বাড়িতে কি করবে না করবে সেটা তোমার মতো লোক বলে দেবে নাকি? লিনসুর বাবা বলে, আমি ভেবেছিলাম এতদিন পর তোমাদের ভাই বোনের দেখা হয়েছে, তুমি হয়তো তোমার বোনের ভালো মন্দ জিজ্ঞেস করবে। শিদং বলে, আঙ্কেল আপনি জানেন না, ও ছোটবেলা থেকেই বেয়াদব, আপনি চিন্তা করবেন না, ওর জন্য আমাদের দুই পরিবারের সম্পর্ক নষ্ট হবে না। লিনসুর বাবা বলে, চলো খাবার খেতে খেতে কথা বলি। খাবার টেবিলে সব ইউয়ানের পছন্দের খাবার ছিল, যেটা দেখে ইউয়ান অনেক খুশি হয়, তবে লিনওয়ানের মেজাজ খারাপ হয়ে যায়। সে মনে মনে বলছিল, এরা সবাই ওকে এত আদর কেন করে? সে বলে, আপু তুমি এসে আমার সাথে বসো, এতে আমাদের দুজনের কথা বলতে সুবিধা হবে। ইউয়ান বলে, দরকার নেই, আমাকে আমার স্বামীর পাশে বসতে হবে, কারণ আমাকে তাকে সাহায্য করতে হবে। এটা শুনে লিনসু অনেক খুশি হয় যে ইউয়ান তাকে স্বামী বলে ডাকছে। ইউয়ান মনে মনে ভাবতে থাকে, আমার চিকেন খেতে ইচ্ছে করছে, তবে চিকেনের বাটিটা এত দূরে কেন? তখন লিনসু তার প্লেটে চিকেন দেয়। এতে ইউয়ান মনে মনে বলে, ও আমাকে বোঝে, আমার কি খেতে ইচ্ছে করছে ও বুঝতে পারছে। লিনসু তাকে আরো কিছু খাবার দিলে ইউয়ান মনে মনে বলছিল, ও অনেক ভালো, আমার ইচ্ছে করছে ওর সিক্স প্যাক গুলো একটু ধরি। তার শ্বশুর শাশুড়ি তখন আবারও লজ্জায় পড়ে যায়। লিনওয়ান তখন বলে, দুলাভাই অনেক ভালো, এই প্রথম আমি এরকম যত্নশীল স্বামীকে দেখছি, আপু সত্যিই অনেক ভাগ্যবতী। আমি ভেবেছিলাম ওই দিন ইনস্টিটিউটে যেটা হয়েছে তারপর হয়তো আমাদের সম্পর্কে কোনো ঝামেলা হবে। আপু তুমি কি এখনো রেগে আছো? লিনসু মনে মনে বলছিল, কত খারাপ মহিলা, এইমাত্র ইউয়ান আমাকে স্বামী বলে ডাকছিল, ওর কারণে এখন যদি আবার ও রেগে যায় আমি পুরো লিন ফ্যামিলি শেষ করে দেব। ইউয়ান মনে মনে বলছিল, রাগে শরীরটা জ্বলে যাচ্ছে, আমি যদি টেবিলটা উল্টে দেই তাহলে কি আমি ভিলেনের পয়েন্টস পাবো? তংজি বলে, অবশ্যই পাবেন, আপনি নিজে খাওয়াটা শেষ করে তারপর ফেলে দিন। তবে লিনসু বলে, তুমি আস্তে আস্তে খাও, তোমাকে বিয়ে করা আমার ভাগ্য, আমি অনেক খুশি যে তুমি আমার স্ত্রী। লিনসুর বাবা বলে, এমনিতে আমাদেরকে একটু বলো তো ওই দিন ইনস্টিটিউটে আসলে কি হয়েছে? লিনওয়ান বলে, ওই দিন আমি আর দুলাভাই এমনি কথা বলছিলাম, তবে আপু ভেবেছে আমাদের মধ্যে কোনো সম্পর্ক চলছে, তাই সে ভাইয়াকে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।
ইওয়ানের শ্বশুর বলে, ব্যাস এইটুকুই? পা ভেঙে গেছে, মরে তো আর যায়নি। লিনওয়ান বলে, কিন্তু দুলাভাই একজন কমান্ডার, তার তো চাকরি চলে যাবে। ইওয়ানের শাশুড়ি বলে, আমাদের ফ্যামিলির সম্পত্তি বাকি আরো 100 পুরুষ বসে খেলেও শেষ হবে না, তাই মনে করো ও অল্প বয়সেই পেনশন পেয়ে গেছে। ইওয়ান মনে মনে বলছিল, নিজের পরিবারের লোকেদের বাঁচানো ভালো কথা, কিন্তু তাই বলে আমি তাদের ছেলের পা ভেঙে ফেলেছি, অথচ তারা আমাকে এভাবে সাপোর্ট করছে। তংজি বলে, আমিও বুঝতে পারছি না। ম্যাডাম, একটা বাহানা ধরে টেবিলটা উল্টে দিন। তখন সবাই যার যার খাবার হাতে নিয়ে নেয়। শিদং বলে, ইওয়ান, তোমার ভদ্রতা কোথায়? আমি আর আঙ্কেল এখনো খাওয়া শুরু করিনি। ইওয়ান রেগে বলে, তুমি আমার বাড়িতে এসে আমার উপর চিৎকার করছো আর আমাকে জিজ্ঞেস করছো আমার ভদ্রতা কোথায়? দাঁড়াও, আমি তোমাকে ভদ্রতা দেখাচ্ছি। এই বলে যখনই সে টেবিল উল্টাতে চায় তখন সে পারে না। সে বলতে থাকে, এই টেবিল এত ভারী কেন? তংজি বলে, ম্যাডাম, আমি আপনাকে বলতে ভুলে গেছি, এটা নাশপাতি কাঠের তৈরি, এটা আপনার মতো 10 জনও তুলতে পারবে না। লিনশু বলে, ইওয়ান, তুমি বসো, এরকম করতে গিয়ে তোমার হাতে ব্যথা পাবে, সেটা আমি চাই না। তাই ইওয়ান বসে পড়ে। সে মনে মনে বলছিল, এই নায়ক অনেক ভালো, একদিন না, আমি প্রতিদিন তার 6 প্যাক ধরতে চাই। সবাই তখন তাড়াহুড়া করে খেতে থাকে। এরপর শিদং বলে, আঙ্কেল, এবার আমরা আমাদের কাজের ব্যাপারে কথা বলতে পারি। লিনশুর বাবা বলে, তোমার সঙ্গে আমি কোনো কাজ করতে চাই না, তুমি খাবার শেষ করে বাড়ি চলে যেও। শিদং বলে, কিন্তু আঙ্কেল, আপনি আগে তো বলেছিলেন। ইওয়ানের শ্বশুর বলে, আগে বলেছিলাম ইওয়ানের মুখের দিকে তাকিয়ে, তবে এখন বুঝতে পারছি তোমাদের সম্পর্ক তেমন ভালো না, আর তুমি আমার ছেলের বউকে আমার সামনে অপমান করছো। সে বাড়ির মেয়েটকে ডেকে তাদেরকে বের করে দিতে বলে। লিনওয়ান বলে, আঙ্কেল, আমরা আপনাদের অতিথি, আপনি আমাদের বের করে দিতে পারেন না। তবে দেখা যায় এদের দুজনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। শিদং বলতে থাকে, ইওয়ানের এত বড় সাহস, সকালে আমাকে মেরেছে, এখন আমাদের পার্টনারশিপ ক্যান্সেল করে দিয়েছে। লিনওয়ান বলে, ভাইয়া, তুমি রেগে যেও না, পুরো লু ফ্যামিলি ওকে সাপোর্ট করছে, তুমি ওর কিছুই করতে পারবে না। এই কথায় শিদং আরো বেশি রেগে যায়। পরদিন ইওয়ান আর লিনশু একসঙ্গে ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার বলে, লিনশু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তার চলে গেলে ইওয়ান মনে মনে ভাবছিল, ও যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি ওকে বিভিন্ন কথা বলে টিজ করব কি করে। এরপর সে ওষুধ আনতে যাচ্ছিল, তখন দুজন লোক তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। ইওয়ান একজনকে মারলে আরেকজন একটা চাকু বের করে। তখন লিনশু তাদেরকে দেখে দাঁড়িয়ে যায়। ইওয়ান এরপর টাকা বের করে আর বলে, যে তোমাকে পাঠিয়েছে আমি তার ডাবল দেব। সে নোটগুলোকে আলাদা করে দেখালে তারা দুজন তার কথায় রাজি হয়। সে তাদের কানে কানে কিছু বলে দেয়। লিনশু পড়ে যেতে থাকলে ইওয়ান এসে তাকে ধরে। এরপর সে ভিলেনের অ্যাক্টিং করে বলে, তুমি হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? জানো এটা কতটা বিপজ্জনক ছিল? লিনশু বলে, বিপজ্জনক জায়গায় তুমি কেন ছিলে? ইওয়ান এরপর তার পা ধরে বলে, তোমার পা কি ঠিক হয়ে গেছে? লিনশু বলে, আমি সঠিক জানি না, এখন আবার কোনো কিছু ফিল করতে পারছি না। ইওয়ান মনে মনে বলছিল, ভালো হয়েছে, তুমি যদি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তাহলে আমি তোমাকে টিজ করবো কি করে। অন্যদিকে ওই দুজন গুন্ডা শিদং এর কাছে আসে। শিদং বলে, ওই মেয়েটাকে শিক্ষা দিয়েছো? তারা না করে। শিদং বলে, এত ছোট একটা কাজ করতে পারলে না? তারা তখন তাকে থাপ্পড় মারে। একজন বলে, ক্ষমা করে দিন, সে আপনার থেকে অনেক বেশি টাকা দিয়েছে। আরেকজন বলে, একটু সহ্য করুন, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপরেই তারা দুজন তাকে ইচ্ছে মতো মারধর শুরু করে। রাতের বেলা লিনশু ঘরে আসলে ইওয়ান তার নাম ধরে ডাকে। লিনশু তাকে বলে, কি হলো, এখন আর আমাকে হাজবেন্ড বলে ডাকছো না? ইওয়ান বলে, আমি কাজ করতে চাই, আমি তোমাদের রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতে চাই। ইওয়ান মনে মনে বলছিল, লিনওয়ান লেখাপড়ায় কখনোই আমার থেকে ভালো না, আমার এত এত সার্টিফিকেট আমি কাজে লাগাবো না, এটা কোনো কথা? লিনশু বলে, ঠিক আছে, কাল আমি তোমাকে ইনস্টিটিউটে পাঠিয়ে দেব। ইওয়ান বলে, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে একটু সাহায্য করবে না? লিনশু বলে, দেখো, আমাদের পরিবার যদিও বড় পরিবার, তাই বলে যার যোগ্যতা নেই তাকে আমরা কাজ দিতে পারি না। তোমাকে পরীক্ষা দিয়ে তারপর কাজ পেতে হবে। আমি তোমাকে কাল পরীক্ষা দিতে নিয়ে যাব। ইওয়ান এরপর তাকে ধরে বলে, তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? লিনশু বলে, ঘুমিয়ে পড়ো। তবে ইওয়ান বলে, একবার বলেই দেখো না, আমার চোখের দিকে তাকাও, এরপর সত্যি কথা বলো। লিনশু এরপর তাকে বিছানায় শুইয়ে ফেলে। ইওয়ান বলতে থাকে, তোমার শরীর থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছে। লিনশু তখন নিজেই তাকে ধরে ফেলে। পরদিন সকালবেলা ইওয়ান রিসার্চ ইনস্টিটিউটে আসে। লিনওয়ান তাকে দেখে বলে, আপু, তুমি কি দুলাভাইকে দেখতে এসেছো? সে সামনের বিল্ডিং এ আছে। তবে ইওয়ান বলে যে সে এখানে কাজ করতে এসেছে। লিনওয়ানের সাথের ছেলেমেয়েরা বলতে থাকে, আমরা এখানে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, তোমার বড় পরিবারে বিয়ে হয়েছে বলে তুমি এমনিতেই চাকরি পেয়ে যাবে নাকি? ইওয়ান বলে, সেও এখানে পরীক্ষা দিতে এসেছে। সে চলে গেলে লিনওয়ান মনে মনে বলতে থাকে,
তুমি তো নিজেই নিজেকে লজ্জায় ফেলার জন্য চলে এসেছো। এরপর পরীক্ষা শুরু হয়। ইওয়ান ভালোভাবেই সবকিছু লিখছিল। বাইরে থেকে এরা সবাই ইওয়ানকে দেখছিল। তারা বলতে থাকে, ওর মতো একটা মেয়ে কখনোই রিসার্চ ইনস্টিটিউটে চাকরি পেতে পারে না। পরীক্ষা শেষ হয়ে গেলে মাস্টার যখন ইওয়ানের খাতা দেখে তখন সে বলে ওঠে, তুমি এসব কি লিখেছ? লিংওয়ান দৌড়ে গিয়ে বলে, মাস্টার, এটা আমার আপু, আপনি রাগ করবেন না, লেখাপড়ায় ও তেমন একটা ভালো না। মাস্টার বলে, এই ম্যাডাম 100-তে 100 পাবে। ম্যাডাম, আপনি আমাকে আপনার ছাত্র বানাবেন? আমি আপনার কাছে এই মেথডটা শিখতে চাই। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। লিনওয়ান বলে, অসম্ভব, ও হয়তো নকল করেছে। মাস্টার লিনওয়ানকে বকা দেয়। সে বলে, কার কাছ থেকে নকল করেছে? কে এই সব জানে? আর তাছাড়া আমি যে এতক্ষণ এখানে গার্ড দিচ্ছিলাম, তাহলে তুমি আমাকে কি বলছো? আমি স্টুডেন্টকে নকল করাই? লিনওয়ান তখন কান্না করতে করতে চলে যায়। এরপর লিনওয়ান কান্না করছিল, তখন লিনশু সেখানে আসে। লিনওয়ান বলতে থাকে, দুলা ভাই, আমি কোনো কাজের না। আমার আপুর বড় পরিবারে জন্ম হয়েছে, তাকে কোনো কষ্টই করতে হয়নি। আর আমি সারা জীবন এত কষ্ট করেও কারো ভালোবাসাই পেলাম না। ওপর থেকে ইওয়ান এসব দেখে বলছিল, তুমি ভিকটিম সাজবে সাজো, কিন্তু মাঝখানে আমাকে কেন টানছো? লিনশু বলে, ইওয়ানকে আমরা সবাই অনেক ভালোবাসি, সেজন্য তোমার হিংসা হয়, তাই না? তুমি এই জীবনে ওর মতো হতে পারবে না। এক কাজ করো, তুমি আবার পুনর্জন্ম নাও। তবে তাড়াহুড়া করো না, 2-1 বছরে মরে যেও না, কারণ আমার ভয় হচ্ছে পুনর্জন্ম নিয়ে তুমি ইওয়ানের পেটে না চলে আসো। লিনওয়ান কান্না করে বলে, দুলা ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব কি বলছো? ইওয়ান মনে মনে বলছিল, তংজি, এটা কি হলো? এরকম তো হওয়ার কথা না। আমি কি আমার ক্যারেক্টার ঠিক মতো করতে পারিনি? তংজি বলে, আপনি সবকিছু সুন্দর করেই করছেন, এদের দুজনেরই সমস্যা, তারাই গল্প এগিয়ে নিয়ে যেতে পারছে না। লিনশু মনে মনে বলছিল, ইওয়ান, আমার মনে শুধু তুমি আছো, এবার অন্তত তোমার বিশ্বাস হওয়ার কথা। এরপর ইওয়ান যখন বাইরে দাঁড়িয়েছিল তখন শিদং লিনওয়ানকে নিতে আসে। লিনওয়ান বলে, ভাইয়া, তুমি আমাকে এত ভালো কেন বাসো? মানুষ দেখলে হিংসা করবে। তখনই লিনশু সেখানে আসলে ইওয়ান স্বামী বলে চিৎকার করে সেখানে যায়। এরপর বলে, তুমি পায়ের সমস্যা নিয়ে আমাকে নিতে এসেছো? তুমি আমাকে এত ভালো কেন বাসো? লিনশু বুঝতে পারে ইওয়ান তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছে, তাই সেও বলে, আমি তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সব পছন্দের খাবার রান্না হয়েছে। তারা চলে গেলে শিদং বলে, লিনওয়ান, আমি না হয় তোমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাই। তবে লিনওয়ান রাগ করে চলে যায়। বাড়িতে ইওয়ান যখন খাবার খাচ্ছিল তখন সে ভাবতে থাকে, এত ভালো পরিবার, আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তবে আমার হাজবেন্ডের পায়ে সমস্যা। তংজি বলে, ম্যাডাম, ওনার পা ঠিক হয়ে যাবে। আপনার বাবা বিদেশ থেকে জানতে পেরেছে লিনশু পায়ে আঘাত পেয়েছে, তাই সে আমেরিকান ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে। সেই ডাক্তার নায়ককে সুস্থ করে ফেলে। তবে এই সব ক্রেডিট নিয়ে যায় লিনওয়ান। নায়কের বাড়ির সবাই তাকে ভালোবাসতে শুরু করে। ইওয়ান এরপর উঠে দাঁড়ায় আর বলে, এবার আমি তা হতে দেব না। এরপর আমরা আমেরিকান ডাক্তার মিসিকে দেখি। হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয় আর সে রাস্তায় পড়ে যায়। তখন ইওয়ান সেখানে আসে। সে তার জানা কিছু টেকনিক দিয়ে তাকে সুস্থ করে ফেলে। ডাক্তার বলে, আপনি মাত্র আমাকে বাঁচালেন, আপনার নাম? সে বলে, সে লিন পরিবারের মেয়ে। এরপর ইওয়ানের বাবার একটা পার্টি দেখানো হয়, যেখানে অনেক মানুষ এসেছে। সবাই ইওয়ানের বাবার অনেক প্রশংসা করছিল। সে সবেমাত্রই বিদেশ থেকে এসেছে। তারা বলছিল, এখনো কেন লু পরিবারের কেউ আসলো না? এর মধ্যেই লিংশু সহ তাদের পরিবারের সবাই চলে আসে। ইওয়ানের বাবা লিংশুর বাবাকে বেয়াই বলে ডাকলে সে বলে, আপনার মনে আছে যে আমি আপনার বেয়াই? তাহলে আপনি এত বড় একটা পার্টি রেখেছেন, নিজের আপন মেয়েকে না ডেকে পালিত মেয়েকে রেখেছেন। আপনার মনে হয় না যে আপনি আমাকে অপমান করেছেন? তখন ইওয়ানের বাবা বলে, আমি আসলে এত ভাবিনি। আমি আপনাদেরকে ডেকেছি কারণ আমি একটা ডাক্তারকে ডেকেছি যে কিনা লিনশুর চিকিৎসা করতে পারবে। তাই আপনাদের আপাতত উপরে চলে যাওয়া উচিত। এরপর তারা সবাই উপরতলায় চলে যায়। একটু পর সেখানে ইওয়ান আসে, তবে গার্ডরা তাকে আটকাতে যায়। ইওয়ান তাদেরকে মেরে ভেতরে আসে। এখানেও তারা তাকে আটকাতে চাইছিল। ইওয়ান বলছিল, এই বুঝি আমার বাবা, যে কিনা তার পালিত মেয়েকে সবকিছুতে উপরে রাখে, আর এই পালিত মেয়ের কারণেই সে একদিন মরবে। ভালো হয়েছে। তার মনের কথা তার বাবা শুনতে পাচ্ছিল এবং সে এগুলো শুনে অনেক অবাক হয়ে যায়। লিনওয়ান অনেক চেষ্টা করে তার বাবাকে বুঝিয়ে শুনিয়ে ইওয়ানকে বের করে দিতে, তবে তার বাবা তার কথায় ভোলে না। তখনই ডাক্তার মিসি সেখানে আসে। লিনওয়ান বলে, ডাক্তার সাহেব, এখানে অনেক চিৎকার চেঁচামেচি, আমি আপুকে বের করে দিচ্ছি, তাহলেই আপনি ভালো মতো কাজ করতে পারবেন। ডাক্তার বলে, তাকে বের করে দিলে কিভাবে হবে? সে আমার জীবন বাঁচিয়েছে। এরপর সে ইওয়ানের কাছে যায়। লিনওয়ান বলে, আপনি ওর কাছে কেন গেছেন? আপনার তো আমার সঙ্গে কথা বলার কথা। ডাক্তার বলে, আমি কি আপনাকে চিনি?
ইউয়ান বলে, আমি আপনার জন্য গাড়ি রেডি করে ফেলেছি, আপনি আমার সঙ্গে লু ফ্যামিলিতে যাবেন এবং সেখানেই আমার স্বামীকে দেখবেন। তখন লিনসুর পুরো ফ্যামিলি বাইরে চলে যায়। ইউয়ানের বাবা বলে, ইউয়ান, আমি বুঝতে পারিনি তুমি যে এখানে কষ্টে আছো। সে বলে, স্যার আপনি ভুল করছেন, আমি আপনার মেয়ে না, আপনার মেয়ে ওইটা। লিনওয়ান তার হাত ধরলে ইউয়ানের বাবা তাকে একটা থাপ্পড় মারে। শিদং বলে, বাবা তুমি লিনওয়ানকে মারছো? তার বাবা তখন তাকেও একটা থাপ্পড় মারে। সে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? তোর বোন ওইটা, লিনওয়ান শুধুমাত্র তোর পালিত বোন। শিদং বলে, কিন্তু তুমি নিজেই লিনওয়ানকে বাড়িতে এনেছিলে। ইউয়ানের বাবা তখন কাঁদতে শুরু করে। সে বলে, আমি বিদেশ চলে গিয়েছিলাম, ভেবেছিলাম বেশি টাকা ইনকাম করব যাতে ইউয়ান বেশি সুখে থাকবে, কিন্তু কে জানতো এখানে তার ভাই বোনেরাই তাকে এত অত্যাচার করেছে। ইউয়ান তখন চলে যায়। এরপর ডাক্তার লিনসুকে দেখে বলে, আপনার পা ঠিক হবে, অপারেশনের জন্য প্রস্তুত হয়ে যাবেন। ডাক্তার চলে গেলে বাড়ির কাজের লোক বলে, লিং পরিবার থেকে কিছু উপহার পাঠানো হয়েছে। দেখা যায় ইউয়ানের জন্য অনেক দামি দামি পোশাক আর জিনিসপত্র পাঠানো হয়েছে। ইউয়ান বলে, সারা জীবন সব জিনিস লিনওয়ানকে দিয়েছে আর এখন আমাকে দিচ্ছে, আমি এগুলো নেব না। লিনসু বলে, তুমি না পড়লে এগুলো লিনওয়ান পড়বে, তাতে লাভ কি? ইউয়ান বলে, এটা সত্যি কথা বলেছ, দামি দামি জিনিস আমি ওকে কেন দেবো? তাদেরকে ইউয়ানের বাবা ইনভাইটও করেছে। রাতের বেলা লিনওয়ান বাড়িতে এসে কিছু জামা কাপড় দেখে মনে করে তার বাবা তার জন্য এনেছে। সে দুটো পোশাক নিয়ে ভেতরে এসে দেখে ইউয়ান আর লিনসু খাবার খাচ্ছে। লিনওয়ান তার বাবাকে বলে, বাবা তুমি কিভাবে জানলে? এই পোশাকগুলো আমি অনেক দিন থেকে দেখছিলাম। তার বাবা তখন সেগুলো নিয়ে বলে, এগুলো তোমার না, এগুলো তোমার আপুর। সেগুলো ইউয়ানকে দিয়ে দেয়। এরপর তারা বাইরে চলে আসে। লিনওয়ানকে বাড়িতে অপমান করতে পেরে ইউয়ানের অনেক ভালো লাগছিল, তবে আড়াল থেকে লিনওয়ান তাদেরকে দেখছিল। হঠাৎ লিনওয়ান এসে লিনসুর হুইল চেয়ারে ধাক্কা দেয়। ওই সময় একটা গাড়ি আসতে থাকে। ইউয়ান তাড়াতাড়ি হুইল চেয়ার টেনে নেয়। এরপর সে অনেক ভয় পেয়ে যায়। সে বলে, তুমি ঠিক আছো? লিনসু বলে, এরকম রিস্কের সময় তুমি গাড়ির সামনে কি করে আসলে? ইউয়ান বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারা দুজন কিস করতে যাবে, তখনই লিনসুর অ্যাসিস্ট্যান্ট চলে আসে। ইউয়ান এরপর উঠে আড়াল থেকে লিনওয়ানকে নিয়ে আসে। এরপর তাকে ইচ্ছে মতো মারে আর বলে, আর একবার যদি এই ঘটনা ঘটেছে আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব। পরদিন লিনসুর অপারেশন কমপ্লিট হয় এবং অপারেশন সাকসেসফুল হয়, যাতে সবাই ইউয়ানকে ধন্যবাদ দিতে শুরু করে। তার শাশুড়ি তো তাকে জড়িয়ে ধরে। একটু পর সবার আড়ালে লিনওয়ান লিনসুর ঘরে আসে। সে কিছু একটা মতলব নিয়ে এসেছিল, তবে তার আগেই লিনসুর পুরো পরিবার সেখানে চলে আসে। লিনওয়ান মনে মনে ভাবছিল, এই ডাক্তার আমেরিকান, আমি যদি ইংরেজিতে তার সঙ্গে কথা বলি তাহলে সবাই নিশ্চয়ই আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। এরপর ডাক্তার আসলে সে ইংরেজিতে জিজ্ঞেস করে, দুলাভাইকে কয়দিন রেস্ট নিতে হবে? ডাক্তারও ইংরেজিতে উত্তর দেয়। এরপর ডাক্তার চলে যায়। তারা সবাই তাংচিকে বলে, বলো ডাক্তার কি বলেছে? তবে তাংচি বলতে পারে না, ইয়ানজোও বলতে পারে না। ইউয়ান বলে, ডাক্তার বলেছে ওকে 3 মাস বিশ্রাম নিতে হবে। লিনওয়ান বলে, তুমি কিভাবে ইংলিশ পারলে? ইউয়ান মনে মনে বলতে থাকে, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকেই আমি ইংরেজি শিখছি, তুমি আমাকে কি ভেবেছো? তখন বাকিরা সবাই অনেক খুশি হয়ে যায়। তারা বলতে থাকে, ইউয়ান আমাদের গুপ্তধন, লিনসু ইউয়ানকে বিয়ে করতে পেরে জীবনের লটারি পেয়ে গেছে। তবে এই অপমান লিনওয়ানের সহ্য হয় না। সে তার ভাইকে বললে তারা দুজন আবারও কিছু একটা প্ল্যান করে। এরপর দেখা যায় ইউয়ানকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে লিনসু তখনই বেরিয়ে পড়তে চায়, তবে তার ভাই তাকে না করে, কারণ এখনো কয়েকদিন তাকে হুইল চেয়ারে থাকতে হবে। সে এরপর সকল সেনাদেরকে বলে দেয় ইউয়ানকে খোঁজার জন্য। ইউয়ান দেখতে পায় তাকে ধরে এনেছে ওই লোক দুটোই, যারা আগেও একবার তাকে মারতে চেয়েছিল। ইউয়ান সেখানে খাবার দেখে খেতে শুরু করে। একটু পর এরা সবাই চলে আসে। তখন ইউয়ানের শব্দ তারা শুনতে পায়। লিনওয়ান বলতে থাকে, এটা তো আপুর গলা, তার মানে কি আপুর এখানে কিছু হয়েছে? তারা তাড়াতাড়ি ভেতরে গেলে দেখতে পায় এরা তো ইউয়ানের শরীর হাত পা টিপে দিচ্ছে। লিনওয়ান বলে, তোমার কিছু হয়নি? সে বলে, আমার কি হবে, মনে হচ্ছে তুমি চেয়েছিলে আমার যেন কিছু হয়। লিনসু এদের দুজনকে এখনই অ্যারেস্ট করতে বলে। এরপর সে নিজের পায়ে দাঁড়িয়ে যায়। ইউয়ান এটা দেখে অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। সে বলতে থাকে সে আর এখান থেকে যাবে না, কারণ এই পরিবার তার জন্য পারফেক্ট। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।